কিন্তু বলছি না আমাদের কোনো দোষ নাই। মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী নেতা শেখ মুজিবের বাড়ি 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বর, সেখানে কয়েক দফা হামলা হয়েছে। এক্সকেভেটর বা ওই ভ্যাকু মেশিন দিয়ে নিয়ে গিয়ে প্রকাশ্যে হামলা করা হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। সরকার নীরব ছিল, সে কারণেই প্রশ্ন উঠছে, বা সেখানে সরকার নীরবই বা কেন? আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলি, এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কোনো অবস্থাতেই 32 নম্বর যেভাবে ভাঙচুর হয়েছে কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। এখানে প্রথম যখন হয় ভাঙচুরের ঘটনা, আপনি কয়েকটা যে খেয়াল করবেন, 5 অগস্ট থেকে 8 অগস্টের মধ্যে কিন্তু কিছু ঘটে নাই, খেয়াল করে দেখেন, পরবর্তীকালে ঘটেছে। হ্যাঁ, তার মানে এটার ভিতরে কিছু কিছু এলিমেন্ট ছিল, এটার ভিতরে কিছু কিছু উস্কানি ছিল, এমনকি কিছু উস্কানি শেখ হাসিনার পক্ষ থেকেও ছিল, উনি যে এরকমভাবে বক্তব্য দিচ্ছিলেন জুলাই গণ অভ্যুত্থানকারীদের সম্পর্কে। তারপর সরকারের পক্ষ থেকে কিন্তু একটু চেষ্টা করা হয়েছিল প্রথমবার, আপনারা খেয়াল করে দেখেন, প্রথম কিন্তু আর্মি এবং পুলিশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই বাধা দেওয়াটা যথেষ্ট ছিল না। এবং এই বাধা দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের যে পলিটিক্যাল উইল সেটা সুশক্ত ছিল না। মবের বিষয়টা যেটা আপনি বলছেন, যে আপনি স্বীকার করছেন যে এক ধরনের ব্যর্থতা। তবে আপনাকে এত কথা বলার পর আরেকটা কথা বলে রাখি, এটা আমি সবসময় বলতাম সরকারে থাকতে, এখনো বলে রাখি, উনার স্ট্যাচু, উনার বাড়ি, এ সমস্ত ভাঙার পেছনে বা উনার যেটা বলি দ্বিতীয় মৃত্যু, এটার পিছনে সবচেয়ে বেশি দায়ী উনার কন্যা। সরকারের শেষ দিকে এসে প্রথম আলো, ডেইলি স্টারে যে হামলা হলো, এখানে বলা হয় যে সরকার বা সরকারেরই কোনো অংশ চেয়েছে যে এটা ঘটতে পারে। এই ধরনের অভিযোগটা কিন্তু ওই হামলার ঘটনাগুলোর পরে উঠেছে। আপনি যদিও বলছেন যে এটা ব্যর্থতা এবং অক্ষমতা, কিন্তু এই অভিযোগটা কিন্তু আচ্ছা, এখন ধরেন কেউ যদি মনে মনে চায় এটা ঘটুক, বা কারণ আমি যদি তাদের পক্ষভুক্ত না থাকি, তারা নিশ্চয়ই আমাকে এটা বলবে না, ঠিক না? কাজে এটা আমার জানা নাই। তবে আপনাকে একটা জিনিস বলি, প্রথম আলো ডেইলি স্টারে যখন অগ্নিসংযোগ ঘটনা ঘটে, তখন আপনার প্রথম আলো ডেইলি স্টারের সাথে সারা রাত প্রায় 60-70 বার কথা হয়েছে আমার, কন্টিনিউয়াস। এবং ওনাদের যে বিল্ডিংটা আক্রান্ত হয়েছে সেটার উপরে জেনারেটর ছিল, অনেক ডিজেল অনেক কিছু ছিল। ওইখানে যদি শেষ পর্যন্ত যদি আগুন নেভানো না যেত, তাহলে আসল যে অফিসটা ওনাদের সেটা পর্যন্ত আক্রান্ত হতো। তখন আমরা প্রচণ্ড চেষ্টা করে, অনেক জায়গায় ফোন করে, অনেক যোগাযোগ করে ওটা মোবিলাইজ করতে পেরেছি, আগুনটা থামাতে পেরেছি। ফলে যেটুক ধ্বংস হয়েছে সেটা আপনারা দেখেছেন, প্রথম আলোটা। আরো যেটা হতে পারতো, যেটা আমরা প্রচন্ড তৎপর থেকে স্টপ করাতে পেরেছি, ফায়ার সার্ভিসকে, সেনাবাহিনীকে অ্যাক্টিভেট করে, সেটা তো আপনারা দেখেন নাই, যতটুকু রক্ষা পেল এটা তো আপনারা জানেন না, এটা প্রথম আলো জানে। তবে এগেইন এগুলি এত বড় বড় ব্যর্থতা। এখন আপনাকে আমি কথাগুলো কেন বলছি, এটা বোঝানোর জন্য যে আমরা অনেকেই, অনেক উপদেষ্টা ওখানে 4-5 জন অ্যাক্টিভ ছিল, আমরা এটা পছন্দ করি নাই, আমরা এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করি না, এবং আমরা আমাদের মতো যথেষ্ট চেষ্টা করেছি। সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কয়েকজন উপদেষ্টা কিন্তু মানে সরকারের বিভিন্ন সময় কাউকে উদ্ধৃত করে বলেছিলেন যে মানুষ চায় সরকার আরো লম্বা সময় থাকুক বা 5 বছর থাকুক। তো তার মানে কি সরকারের মধ্যে এরকম কি কোনো একটা কালেকটিভ চিন্তা ছিল, নাকি একটা বিক্ষিপ্ত কোনো চিন্তা ছিল না? স্যার এগুলি শুনে খুব বিরক্ত হতো। আমি আসি একটু সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে, যেটা খুবই এখন